আধার রাতের বুকে ঝমঝমিয়ে নামা বৃষ্টি এবারে রূপান্তরিত হয়েছে ইলশেগুঁড়ি বৃষ্টিতে। বারান্দার কাচের স্লাইড ডোর পরিপূর্ণভাবে লাগানো হয়নি, অর্ধ খোলা। হিমশীতল বাতাসের সঙ্গে বৃষ্টির ছিটেফোঁটা ধেয়ে এসে অঙ্গপ্রত্যঙ্গে মিশে যাচ্ছে। পরপর বীভৎস শব্দে বেশ কয়েকটা বজ্রপাত পড়ছে আশেপাশে। ওই সময়টাতে অন্যরকম আকাশের দেখা মিলল। ওই যে কেমন মানচিত্রের মতন লম্বা সরু সাদা বেশ কিছু দাগ পড়ল আকাশের বুকে। মনে হলো আকাশটা কিছু খণ্ডে বিভক্ত। ক্ষণিকের জন্য দিনের মতন উজ্জ্বল হলো পৃথিবী। সেই আলোতে অরুর সুশ্রী মুখের স্পষ্ট দর্শন ঘটল। কি দারুণ কায়দায় চোখ দুটো বন্ধ করে রেখেছে। নিপুণভাবে কাঁপছে ভরাট মসৃণ গোলাপি ঠোঁটজোড়া। এলোমেলো কালো চুলগুলো আশ্চর্য রকমের সৌন্দর্য বহর করে বসেছে। এক মুহূর্তের প্রাকৃতিক আলো যেন তন্ময়কে সম্মোহন করে গেল। ব্যাকুল হয়ে উঠল তার মন প্রাণ দৃষ্টি। পাজোড়া কেমন নিজ গতিতে কয়েক পা এগোলো। দুজনের মধ্যাকার দূরত্ব অস্থায়ীভাবে বিলীন হয়ে গেল। বিদ্যুৎ লাইন ফল্ট হয়েছিল বুঝি। ট্রান্সফরমার ফিউজ হয়েছে নিশ্চয়ই। না হলে হয়তো কন্ট্রোল রুমের সুইচ টিপে দিয়েছে। ব্যাস, লাইন শাটডাউন। আরও কিছুক্ষণ না হয় থাকতো তেমন। এখনই কেন আসতে হলো বিদ্যুৎ? বাল্বের সাদা রশ্মি অনুভব করেই ঝটপট চোখ মেলে চাইল অরু। লজ্জিত প্রার্থিত মুখমণ্ডল জুড়ে মুহূর্তেই কিংকর্তব্য বিমূঢ়তা আড়ষ্টতা ভিড় জমালো। তন্ময়ের নিপুণ দৃষ্টিতে দৃষ্টি মিলতেই পর মুহূর্তে যেন লজ্জায় নেতিয়ে পড়ল। ঠোঁটজোড়া কেমন তিরতির করে কাঁপল। শ্বাস প্রশ্বাস সহ বুকের ওঠানামার গতিও অস্বাভাবিক দ্রুততম গতিতে চলল। তন্ময় তখনও একচিত্তে চেয়ে দেখল সবটাই। খেয়াল করল খুঁটিনাটি ওর সব হাবভাব কাজকর্ম। কেমন বিড়াল ছানার মতন দৃষ্টি ঘোরাচ্ছে, যেন চুরি করেছে কিছু একটা। অনেকটা মাছ চুরি করে ধরা পড়া বিড়ালের মতন। তন্ময়ের ঠোঁট জুড়ে তখন দুর্লভ হাসির বিচরণ। দুষ্টুমির তাগিদে দুই পা এগোতে এগোতে প্রশ্ন ছুড়ল, কিছু একটার আশায় ছিলি? এহেন প্রশ্নে অরুর আশ্চর্যতার সপ্তমে পৌঁছালো। চোখ জোড়া বড় বড় হয়ে এলো। কোনো রকমে আটকে আসা গলায় আমতা আমতা ভঙ্গিতে বলল, কি? কই? না তো, ভয় পেয়েছিলাম। থান্ডারস্টর্ম হলো না, এই জন্যই। তন্ময় সন্তর্পণে হাসিটুকু গিলে নিল। গাম্ভীর্যতা বজায় রেখে কয়েক কদম এগোতে নিতেই সঙ্গে সঙ্গেই অরু পিছুতে থাকলো তালে তাল মিলিয়ে। এক পর্যায়ে পিঠ ঠেকল বারান্দার স্লাইডিং ডোরে। তন্ময়ের সুঠাম দেহখানার সম্মুখে প্রায় আড়াল হলো অরুর ছোট্টখাট্ট দেহটি। তন্ময় মাথা ঝুঁকিয়ে কণ্ঠ নামিয়ে নিচু স্বরে বড় চতুরতার সঙ্গে শুধালো, আমি চুমু খাবো এই আশায় ছিলি? অরুর সাথে সাথেই চেঁচিয়ে উঠে অস্বীকার করে বসে, কখনো না। চোখ মুখ বন্ধ করে অমন কামুক এক্সপ্রেশন দিয়ে কি বোঝাতে চাচ্ছিলি তাহলে? অরু আহত চোখে চেয়ে রয়। মিনমিনে সুরে জিজ্ঞেস করে, কেমন এক্সপ্রেশন? লাইক ইউ আর এগারলি ওয়েটিং টু বি কিসড বাই মি। অরুর দুর্বল গলায় প্রতিবাদী জবাব এলো মিনিট খানেক সময় নিয়ে। কখনো না। ও, ওকে। তাহলে কি ধরে নেব তুই পছন্দ করছিস না আমার চুমু? অরুর লজ্জায় স্তম্ভিত হলো। এসব কখন বললাম আমি? তন্ময় ভ্রু নাচিয়ে শুধালো, তার মানে পছন্দ করিস? করিস না? কি? কথার মারপ্যাঁচে পড়ে কণ্ঠনালী স্তম্ভিত হলো অরুর। স্বীকার করতেও লজ্জা লাগছে। না করেও উপায়ন্তর খুঁজে পাচ্ছে না। বিপাকে পড়া অরুর মুখটা দেখে আনন্দিত হলো তন্ময়। ফিসলে হেসে ফেলল। সহাস্য মুখে হাত বাড়িয়ে অরুর লালচে গাল টেনে দিয়ে সরে এলো। গিয়ে বসল পূর্বের জায়গায়। ল্যাপটপটা খোলা তখনও। কাজে মনোনিবেশ হওয়া তন্ময়কে দেখে অরু এবারও আশ্চর্য না হয়ে পারল না।
মানুষ কত রকম রূপে গুণে আবদ্ধ। আশ্চর্য, আশ্চর্য। অরু হতাশ নয়নে চাইল হাতে থাকা কফিটার দিকে। ঠান্ডা হয়ে গিয়েছে। শুকনো গলাটা ভিজিয়ে নিতে ডগডগ শব্দে ঠান্ডা কফিটাই কয়েক ঢোক গিলে নিল। ডান হাতে গালটা ডলে নিল। তন্ময় কফিটা বানিয়েছে বলেই বুঝি এত ভালো লাগছে। কফিটা খেতে খেতে আবারও গিয়ে বসল তন্ময়ের সামনে। তন্ময় না তাকিয়ে নিজের কফির মগ তুলে এক ঢোক গিলল। কপাল কুঁচকে এলো মুহূর্তেই। ঠান্ডা হয়ে আছে। কফির মগ পাশে রেখে প্রশ্ন ছুড়ল, পড়াশোনা নেই? গিয়ে পড়তে বস। কফিটা খেয়ে নেই। তন্ময় কিভাবে বোঝাবে ওর সামনে থাকলে তার কাজে মন বসে না, মস্তিষ্ক চলে না, চোখও স্থির রয় না ল্যাপটপ স্ক্রিনে। ঘুরে ফিরে যে সম্মুখে বসা ওকেই খুঁজে বেড়ায়। সাবিহাকে নিয়ে অয়ন শাহজাহান বাড়ি ঢুকল রাতের 12টা 30-এ। মোস্তফা সাহেব লিভিং রুমে শক্ত মুখে বসে আছেন। ঘুমে চোখ জোড়া ছোট হয়ে এসেছে। চায়ের কাপ হাতে তিনি সজাগ থাকার প্রচেষ্টায়। তন্ময় মোবাইল বের করেছিল কেবলই। অয়ন সাবিহাকে সদর দরজার সামনে দেখেই দাঁড়ালো। অয়ন দ্রুত পায়ে এগিয়ে এসে মিয়ে যাওয়া গলায় জানালো, ভাইয়া, গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল মাঝ রাস্তায়। আমি। অয়নের আগাম বাক্য পূর্ণতা পেল না। কঠিন কণ্ঠে ধমকে ওঠেন মোস্তফা সাহেব, একদম মিথ্যে বলবে না, মিথ্যেবাদী ছেলে। প্রমিস করে প্রমিস রাখতে পারো না। তুমি ভবিষ্যতে কী রূপ দেখাবে আমি এখনই দেখছি। কয়টা বাজছে দেখো। কোনো ভদ্রবাড়ির ছেলে এত রাত করে বাইরে থাকে? অয়ন অপ্রস্তুত হয়ে পড়ল। সাহায্যের আবেদন নিয়ে দৃষ্টি ফেলল তন্ময়ের পানে। তন্ময় চোখে চোখ রেখে আশ্বস্ত করল, চুপচাপ শুনতে থাকার তাগিদ দিল। অয়ন ভদ্র ছেলের মতন মাথা নত করে হবু শ্বশুরের বকাঝকা শুনল। মোস্তফা সাহেব মিনিট খানেক ভাষণ ঝেড়ে চুপসে গেলেন। তন্ময় এই যাত্রায় বলল, সাবিহা, উপরে যা। সাবিহা তরতরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। বাবার ভয়ে ফিরে আরেকটিবার চাইল না অবধি। অয়ন তখনও দাঁড়িয়ে। মোস্তফা সাহেব কড়া চোখে অয়নকে মেপে চলে যেতে উদ্যত হলেন। তন্ময় সদর দরজার দিকে এগুতে এগুতে অয়নের উদ্দেশ্যে বলল, আয়। অয়ন পিছু নিতে নিতে পরিষ্কার গলায় বলল, ভাইয়া, আমি সত্যিই বলছিলাম, গাড়ি ব্রেকডাউন খেয়ে বসে যায়। এর জন্যই লেট হয়ে গেল। আমি জেনে শুনে বাঘের খপ্পরে কেন পড়তে চাইব? তন্ময় হাসল। আমার বাবাকে বাঘ বলা হচ্ছে? হুম? অয়ন লজ্জিত গলায় শুধরে নেবার ভঙ্গিতে অস্বীকার করতে উদ্যত হল। আমি তামিন করিনি, মানে বলতে চাচ্ছিলাম। বাগান পেরুতে পেরুতে তন্ময় উপরে তাকাতেই দেখল অরু দাঁড়িয়ে। অর্ধখণ্ডিত চাঁদ দেখছে। বৃষ্টি বন্ধ হতেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। শীতল বাতাস ছেড়েছে। চাঁদটা দারুণ সুন্দরভাবে জ্বলছে। হাতঘড়িতে 12টা 45। এখনও ঘুমাতে যায়নি। তন্ময় দাঁড়ালো। গলা উঁচিয়ে ডাকল, তুই দাঁড়িয়ে আছিস কেন? কয়টা বাজে? অরু হকচকিয়ে উঠে হঠাৎ উচ্চস্বরের কণ্ঠে। নিচু তাকাতেই দেখে তন্ময় আর অয়ন দাঁড়িয়ে। অরুকে দেখেই অয়ন হেসে হাত ওঠায়। অরুও হেসে হাত দুলিয়ে শুধায়, কোথায় যাচ্ছেন? আমিও যাব। তন্ময় ভ্রু তুলে ফেলে। ফিরে যেন তোকে না দেখি। ঘুমাতে যা। অয়নকে নিয়ে তন্ময় বেরোয়। রাস্তাঘাট নিস্তব্ধতায় ঘেরা। কুকুরদল হাঁটছে, চেঁচাচ্ছে। ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে তখনকার বিষয়টা নিয়ে তন্ময় এবারে বলে, আমার বাবা উপরে উপরে শক্ত হওয়ার মুখোশ পরে থাকে। সত্যি বলতে সে খুবই সফট হার্টেড, অত্যন্ত ইমোশনাল। তাকে দেখে এসব বোঝা মুশকিল। তোমায় সে পছন্দ করে বুঝতে দিতে চায় না। শুধুমাত্র তোমার বয়সটা সাবিহার থেকে কম হওয়াতে ইনসিকিউর অনুভব করছেন। ধীরে সুস্থে মিলিয়ে যাবে আমার বিশ্বাস।
অয়ন কৃতজ্ঞতা প্রকাশ করার তাগিদে বলে, আমি বুঝতে পেরেছি। আমি আরও সতর্ক হব। যথাসম্ভব চেষ্টা করব আঙ্কেলের ইনসিকিউরিটি দূর করতে। কিছুই করতে হবে না। আমার বোনকে সুখে রাখো, ভালো রাখো, এটাই একমাত্র চাওয়া আমাদের। ওকে হাসি খুশি দেখা মানেই আমাদের জীবন সার্থক। ও তোমায় ভালোবেসে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছে। ডু নট লেট হার ডাউন অয়ন। রেসপেক্ট হার, প্রোটেক্ট হার অ্যান্ড লাভ হার প্লিজ। অয়নের কণ্ঠে দৃঢ়তা। আই উইল ভাইয়া, আই উইল। না হলে তো আপনারা আছেনই, হাত পা ভেঙে দেবেন। তন্ময় হাসে, হাত উঁচিয়ে চাপড় দেয় অয়নের কাঁধ। অয়নকে ওদের বাড়ির সামনে এগিয়ে দিয়ে আসে। অয়ন ঢুকতেই তন্ময়ও ফিরে আসে। সদর দরজা লাগিয়ে উপরে তাকায়। নিপুণভাবে চেয়ে খেয়াল করে ওরও লুকিয়ে আছে। চুলগুলো বাতাসে দুলছে। মেয়েটা একদম কথা শোনে না। শুক্রবার বলতেই ছুটির দিন। শাহজাহান পরিবারের প্রত্যেকটি সদস্য এদিন বাসাতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। একসাথে সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার খাওয়াটা যেন বাধ্যতামূলক। বাগানে বসে চা খেতে খেতে আড্ডায় মশগুল হয়ে পড়াও নিত্য নতুন কোনো বিষয় নয়। সকালের নাস্তায় আজ ছিল পরোটা। পরোটার সঙ্গে রাধা হয়েছে গরুর ভুঁড়ি ভুনা, আলু ভাজি, ডিম পোচ। নাস্তা খেয়ে কফি হাতে তন্ময় বাগানে এসে বসেছে কেবলই। ক্ষণিকের মধ্যে একে একে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেবও বাগানে এসে বসেছেন। আকাশের হাতে হানি বোতল। মধু খেতে সে ভালোবাসে। বিশেষ করে সাত সকালে ব্রেকফাস্টের পর খেতে তার দারুণ লাগে। এখনও হানি বোতল নিয়ে বাগানে উপস্থিত হয়েছে। একটা চেয়ার টেনে বসতে বসতে তন্ময়ের উদ্দেশ্যে প্রশ্ন করল, আজকের প্ল্যানিং কি? শুনেছিলাম আজ নাকি অয়নের ফ্যামিলি আসবে। কখন আসবে? জানিয়েছে কিছু? তন্ময় নিরুৎসাহিত কণ্ঠে জানালো, সন্ধ্যায় আসবে। আনোয়ার সাহেব বড় ভাইয়ের পানে চেয়ে শুধালো, ভাইয়া, বাজার সদাই করতে হবে না? এখনই রওনা দিই নাকি? হ্যাঁ রে তন্ময়, কজন আসবে? জানিয়েছে কিছু? অয়নের বাবা মা, বড় চাচা, ছোট মামা মামি, ভাতিজি আর অয়ন, এই কয়জনই আপাতত। মোস্তফা সাহেব ছেলের মুখ পানে চেয়ে বললেন, কি করব? তন্ময় ভেবেচিন্তে জানালো, মা চাচিদের জিজ্ঞেস করো কি কি রান্না করবে, সেই মোতাবেক লিস্ট করে দিক। আমি আর আকাশ গিয়ে নিয়ে আসি। ওহি সাহেব উৎসাহিত গলায় বললেন, তোদের যেতে হবে না, আমরা তিন ভাই যাই। কতদিন বাজারে যাই না, ঠিক বললাম তো ভাই? মোস্তফা সাহেব মাথা দোলালেন। কপালে কিঞ্চিৎ ভাঁজ ফেলে বললেন, ছেলে দুটো আসুক সাথে। তন্ময় আওড়ালো, গোষ্ঠী ধরে বাজার করতে যাবা নাকি পুরো বাজারটা তুলে আনতে? আই অ্যাম কনফিউজড। জবেদা বেগম যাবতীয় সরঞ্জামের লিস্ট ধরিয়ে দিলেন। লিস্টে নজর বুলিয়ে সেটি ভাঁজ করে পাঞ্জাবির পকেটে ভরে নিলেন মোস্তফা সাহেব। দুই ভাই আর ছেলেদের নিয়ে বেরিয়ে পড়লেন সকাল সকাল। ওরও অবশ্য সাথে যেতে চাচ্ছিল। তন্ময় চোখ রাঙাতেই দমে গেল। চোখ মুখ আধার করে ফিরে গেছে। তন্ময় ভাবুক হয়ে পড়ল। চঞ্চল বাচাল নির্বতী মেয়েটিকে আগাগোড়া জেনেও যেন কিছুই জানা হলো না। নিখুঁত দৃষ্টিতে প্রগাঢ় হৃদয় ব্যবহার করে কতটুকু বুঝেছে, কতটুকু জানতে পেরেছে, এর পরিপূর্ণ উত্তর তন্ময়ের অজানা। তবে ওর অজানা সব যে সে জানতে চায়। অন্যায় কি? অন্যায় হলেও বা কী? ছোটোখাটো দেহের ওই মেয়েটিকে পা থেকে মাথা অবধি মুখস্থ করতে চাওয়া ম্যান্ডাটরি। ওর এমন কিছু থাকতে পারবে না যা সে জানে না, বোঝে না। গতকাল থেকে কালো কালো মেঘে ঢাকা আকাশটা এবেলাতে পরিষ্কার হয়ে এসেছে। রক্তিম সূর্যটি আকাশের পূর্ব দিক বসে আছে। সূর্যের রশ্মি শহর জুড়ে ভ্যাপসা গরমের সৃষ্টি করেছে। বৃষ্টির পরপর এমন তপ্ততা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে যেন। এই গরমে ঘেমে নিয়ে একাকার হয়েছে তন্ময়।
ঘামে পিঠ ভিজে টি শার্ট শরীরের সঙ্গে লেপ্টে আছে। কপাল বেয়ে ঘাম গালের পাশ গলিয়ে টপ টপ করে ঝরছে। মনে হচ্ছে গোসল সেরে বেরিয়েছে কেবলই। মুখটা রক্তিমের চূড়ান্তে। হাতে বাজারের ব্যাগ। ব্যাগ ভর্তি কাঁচা বাজার। ওজনওয়ালা ব্যাগ নিয়েই হেঁটে হেঁটে কেনাকাটা চলছে। মোস্তফা সাহেব আর চোখে একটাবার ছেলের এই দুর্দশা দেখলেন। দেখেই উৎসুক হয়ে পড়লেন। আনচান মনে মুহূর্তেই এগুলেন ছেলের সামনে। ব্যাগ ভর্তি বাজারটা নিজ হাতে নেওয়ার জন্য সামান্য চেষ্টা করলেন। তন্ময় আকস্মিক ডান ভ্রু চেয়ে চাইল। মোস্তফা সাহেব স্বাভাবিক এবং সাবলীল গলায় বললেন, আমি নেই, দে ব্যাগটা। আনোয়ার সাহেব বড় ভাইকে টপকে তন্ময়ের সম্মুখে চলে এলেন। উদ্যত হলেন তন্ময়ের হাত থেকে ব্যাগটা নেবার জন্য। সে থাকতে বড় ভাইয়া বাজারের ব্যাগ টানবেন? অসম্ভব। আমি নিচ্ছি ভাইয়া, দে তন্ময়, ব্যাগটা আমিই নেই। ওহি সাহেব বড় বড় চোখে এই দৃশ্য দেখে। তখনই নিজেও তরতরিয়ে এগুলেন। চোখের সামনে বড় দুটো ভাই বাজারের ব্যাগ টানবেন, আর সে ফাঁকা হাতে হাঁটবে? এও সম্ভব? বাম হাতটা কায়দা করে বাড়িয়ে উৎসুক কণ্ঠে বললেন, তন্ময়, তুই আমায় দে ব্যাগটা, ক্লান্ত হয়ে গেছিস, দে দে। আকাশের কপালে ৪-৫টা তিক্ত বিরক্ত ভাঁজ পড়ল। বিরক্ত চোখে দেখল নিজ পিতাসহ চাচাদের কার্যকলাপ। তার হাতেও তো বড়সড় একটা ব্যাগ রয়েছে। ব্যাগ ভর্তি এটাতেও বাজার। সেও ঘেমে নিয়ে একাকার হয়ে আছে। কই, তাকে তো এত আদিক্ষেতা করা হচ্ছে না। কালো মেঘে ঢাকা মুখটায় যেন অমাবস্যা নামল। চাপা স্বরে ভেঙাল, একেবারে কলকাতার সিরিয়াল। এই অসহ্যকর গরমে তন্ময় বিরক্ত বটে, বিরক্তিতে মুখ বন্ধ। সে ব্যাগটা ডান হাতে শক্ত করে ধরে এগুতে শুরু করল। কোনো প্রকার কথা বাড়ালো না। গরমে ত্যক্ত বিরক্ত সে সবাইকে পেছনে ফেলে রেখে এগুচ্ছে। মোস্তফা সাহেব দুই ভাইকে কড়াকড়ি দৃষ্টিতে একটিবার পরখ করে নিলেন। নিজেও ছেলের পেছন চললেন। সামনেই কুদ্দুসের কসাইয়ের দোকানটা। দুপুরের আগ দিয়ে দেশি তরতাজা গরু জবাই করা হয় সরাসরি। ওখান থেকে ৫ কেজি গরুর গোস্ত নেওয়া হবে আজকের জন্য। তাহলেই বাজার প্রায় শেষ প্রান্তে। লিস্টে সব কিছু ইতিমধ্যে নেওয়া শেষ। তন্ময় হাত বাড়িয়ে রিকশা দাঁড় করালো একটা। চোখের ইশারায় আকাশকে বাজারের ব্যাগটা রাখতে দেখিয়ে নিজের হাতেরটাও রাখল। মোস্তফা সাহেব দুই ভাই নিয়ে কুদ্দুসের দোকানের দিকে রওনা দিয়েছেন। অদূর হতেই কুদ্দুস বসা থেকে উঠে দাঁড়িয়েছে। শ্যামবর্ণের হালকা পাতলা মাঝবয়সী ভদ্রলোক। চোখ মুখ জুড়ে অমায়িকতা। ঠোঁটে দীর্ঘ হাসি লেপ্টে সালাম জানালো চেনা পরিচিত কণ্ঠে। মোস্তফা সাহেব হেসে শুধালেন, তরতাজা গরুর গোস্ত লাগবে ৫ কেজি। গরু জবাই দেওয়া হয়েছে? লাল রক্ত এখনও কুদ্দুসের হাতে। সে রক্তিম হাত দুটো তুলে দেখিয়ে বিনয়ী হাসল। এখনও হাত জোড়া মাইখা আছে লাল রক্তে। ৮ ঘন্টাও হয় নাই গরু কাটছি। দাও তাহলে ৫ কেজি। তন্ময় রিকশা গুছিয়ে এগিয়ে এলো। ঝরঝরে গলায় বলল, তুমি চাচ্চুদের নিয়ে উঠে চলে যাও, গোস্ত নিয়ে আমি ফিরছি। মোস্তফা সাহেব সহমত পোষণ করলেন না। তিনি চোখ মুখ কুঁচকে বিরস মুখে বললেন, এখান থেকে এখানে রিকশায় করে যাব কেন? ওহি সাহেব নিজের ছেলেকে পিঠ ঠেলে রিকশার দিকে এগিয়ে দিয়ে বললেন, আকাশ যাবে বাজার নিয়ে। আকাশ তো এক পায়ে রাজি। সেই তুখোড় গরমে আর হাঁটতে পারবে না। হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গিয়েছে। তার পক্ষে আর সম্ভব নয় এই বাজারে থাকা। সে চটজলদি উঠে বসল রিকশায়। এদিক ওদিক না ফিরে রিকশাওয়ালাকে বলল, চাচা, চলুন চলুন, চটজলদি চলুন। টাকা পরিশোধ করে গোস্তর ব্যাগটা হাত বাড়িয়ে নিল তন্ময়। বাপ চাচাদের পায়ের গতির সাথে তাল মিলিয়ে হেঁটে চলল বাড়ির পথে। ফেরবার পথে চেনা পরিচিত অনেকের সাথেই দেখা হলো।
মিনিট খানেক থেমে থেমে ভদ্রতাসূচক কথাও হলো। মোস্তফা সাহেব এখানে সেখানে একে ওকে দেখে থামছেন, 2-4টা কথা বলছেন। ভদ্রসভ্য ভঙ্গিতে তন্ময়সহ তার 2 চাচা তখন মোস্তফা সাহেবের পেছনে দাঁড়িয়ে। রোদের তাপমাত্রা তখন তীক্ষ্ণ। তন্ময় ঘর্মাক্ত বাবার মুখ দেখে দীর্ঘশ্বাস ফেলল। বেরোনোর সময় বারংবার বলেছিল ছাতাটা নিতে। কে শোনে কার কথা। গরুর গোস্ত নিয়ে পৌঁছাতে পৌঁছাতে দুপুর। মাত্রই জোহরের আজান পড়েছে। সদর দরজার কাছে পৌঁছেই মোস্তফা সাহেব ছেলের হাত থেকে গোস্তগুলো নিয়ে তাড়া দিলেন, রুমে গিয়ে গোসল করে নে। জবেদা বেগম ট্রেতে করে কয়েক গ্লাস লেবুর শরবত নিয়ে আসেন। তন্ময় 1 গ্লাস তুলে গিলে নেয় চটপট। বাবার কথা মতন ঘামে ভেজা শরীর নিয়ে সিঁড়ি বেয়ে ছোটে ওপরে। অরুর রুমের দরজা খোলা। বিছানায় শুয়ে গুনগুনিয়ে ডায়েরি লিখছে। এই ডায়েরিটা পূর্বেও দেখেছে তন্ময়। কি এত লেখে এতে? একবার তার হাতের কাছে এসেও পৌঁছেছিল ডায়েরিটা। ভদ্রতার খাতিরে তখন পড়েনি সে। ভেবেছিল মেয়ে মানুষের ডায়েরি, প্রাইভেট কিছু হতে পারে, তার পড়াটা ঠিক হবে না। তবে এখন তো অরু তার স্ত্রী, পড়া যেতেই পারে। অবশ্যই সে নিজ উদ্যোগে যাবে না চুরি করে পড়তে। তার হাতের কাছে স্বেচ্ছায় এসে যদি ধরা পড়ে তাহলেই পড়বে। এভাবেও অরুটা তার একদমই বোকাশোকা, সুপার ম্যাসি মেয়ে মানুষ। কখন কোথায় কী রাখে ওর মনেই থাকে না। এই ডায়েরি পড়ার সুযোগ নিজেই করে দেবে শীঘ্রই। অতিথি আপ্যায়নের জন্য শাহজাহান বাড়ির সকলেই তৈরি। অয়নরা ঠিকঠাক বলার সময় মতন এসে পৌঁছেছে। মাগরিবের পরপরই। মোট 8 জন তারা। মোস্তফা সাহেব সঙ্গে ছেলে ভাইদের নিয়ে দরজা পর্যন্ত এগিয়েছেন অতিথি আপ্যায়নের জন্য। অয়নের বাবার সাথে পূর্ব পরিচয় ছিল মোস্তফা সাহেবের। সখ্যতা না হলেও চেনা জানা ছিল। সেই সূত্র ধরে তাদের কথাবার্তার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। লিভিং রুমে বসেই গল্পগুজব এগুতে শুরু করল সাবলীল ভঙ্গিতে। পুরুষদের গল্পের মধ্যে আর থাকলেন না অয়নের মা আর মামি। দুজন উঠে চলে এলেন রান্নাঘরের দিকটায়। সেখানে হুলস্থুল কাণ্ড। জবেদা বেগম, মুফতি বেগম এবং সুমিতা বেগম তখন ব্যস্ততার শিখরে। আচমকা তাদের আগমনে জবেদা বেগমের ব্যস্ত হাত দুটো মিনিটের জন্য থামল। মহিলাদের মধ্যে আলাপের কারণ বা যুক্তির দরকার পড়ে আদতেও? মনে হয় না। এই যে মুহূর্তেই পারিবারিক আলোচনায় তারা ব্যস্ত। আলাপে আলাপে অয়নের মা এগোতে চাচ্ছিলেন কাজকর্মে সাহায্যের হাত বাড়ানোর জন্য। মুফতি বেগম হেসে জানান, কাজকর্ম সব শেষ, এই নাস্তা পানিগুলো লিভিং রুমে নিলেই হবে। ডিনারের প্রিপারেশনও শেষ। তন্ময় আর আকাশ এলো ট্রে ভর্তি নাস্তা পানি নিতে। ট্রে দুটো টি টেবিলের উপর রাখতেই জবেদা বেগম তন্ময়কে নিচু স্বরে ডাকেন। তন্ময় কাছাকাছি আসতেই তিনি বলেন, একটা মেয়েও হাতের কাছে নেই, সবগুলো উপরে। গিয়ে বলিস সাবিহাকে একটা শাড়ি পরিয়ে তৈরি করতে। দীপ্ত আগ বাড়িয়ে এক ঝাঁক কোকড়া চুলের মাথা দুলিয়ে বলল, বড় মা, আমি যাচ্ছি, ইউ জাস্ট ওয়েট। জবেদা বেগম মাথা দোলালেও তন্ময় দোলালো না। সে ভ্রু তুলে কিঞ্চিৎ ভেবেচিন্তে নিজেই পা বাড়ালো। দীপ্ত ছুটল তার পিছু। সিঁড়ি বেয়ে পূর্ব দিকের মাথাতেই দেখা গেল অরুকে। উকি ঝুঁকি দিচ্ছিল। শুধু একা ও নয়, রুবিও আছে সাথে। তন্ময়কে দেখেই দুটো ছুটে পালালো সাবিহার রুমে। তন্ময় পিছু নিল। রুমে ঢোকার পূর্বে দরজায় দুটো টোকা মারল। সাবিহা এক কোণায় লাজুক ভঙ্গিতে বসেছিল। তন্ময়কে দেখেই তড়িঘড়ি করে দাঁড়ালো। অরু পাশেই মিটিমিটি হাসছে। ওর এত হাসার কারণ কি? উকি ঝুঁকিরও তো কোনো কারণ দেখছে না তন্ময়। ভেতরে এসে ভ্রুদয় কুঁচকে ফেলল সে। এত হাসছিস যে? অরু মুখে হাত চেপে ফিক করে হেসে ফেলল। হাসার তাগিদে ঠিকঠাক বলতেও পারছিল না। এলোমেলো কণ্ঠে জানালো, সাবিহা আপু লজ্জায় লাল হয়ে আছে দেখুন।
কিছুক্ষণ পর পর সিঁড়ির মাথাতে গিয়ে অয়ন ভাইয়াকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। একটু সাবিহা এক ছুটে অরুর মুখ চেপে ধরল। লজ্জায় তার মাথা কাটা গেল বড় ভাইয়ের সামনে। তন্ময় কাশল ছোট করে। যেতে উদ্যত হয়ে বলে গেল, শাড়ি পরে রেডি হ, ডাকলে নিচে নেমে আসিস। অরু মুখ সাবিহার হাত থেকে ছাড়িয়ে তন্ময়ের পিছু পিছু বেরোল। তন্ময় ওকে টের পেয়ে পদচারণ থামাল। পিছু ফিরে চাইতেই অরু বোকার মতো হেসে শুধালো, আজ কয় তারিখ বলুন তো তন্ময় ভাই? তন্ময় ভ্রু তুলল। ক্যালেন্ডার নেই ঘরে। অরু পিটপিট করে চাইল। হতাশ হলো বড়। আছে, কিন্তু আচ্ছা, কিছুই না। অরু মাথাটা নত করে ভাবুক মুখাব্বয় ধরে সাবিহার রুমে ফিরে গেল। ও যেতেই তন্ময় মৃদু হাসল। ঘুরিয়ে ফিরিয়েও বোঝাতে চাচ্ছিল সামনে ওর জন্মদিন। তন্ময়ের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। প্রিয়তমার জন্মদিন মনে না থেকে কোথায় যাবে? ওর জন্মদিন উপলক্ষে এবার একটা ট্যুর দিলে মন্দ হয় না। ওরও খুব ঘুরতে চায়। সিলেট যাবে বলে তার বন্ধুবান্ধব তাকে পাগল করে ফেলেছে। অরুকে সঙ্গে নেবার জন্য হাজারো রিকোয়েস্ট করেছে। তন্ময় ভাবছে রাজি হবে। একটা বার্থডে সারপ্রাইজও না হয় দেওয়া যাবে তখন। তবে তার ভয় তো এক জায়গায়, যা সে কাউকেই বোঝাতে পারে না, বুঝে ওঠা সম্ভব হয় না। সাবিহা অয়নের বিয়েটা প্রায় পাকাপাকি হলো। ডেট ফিক্সড করাটা বাকি রইল। ডেট ফিক্সড করতে অন্য একদিন বসবেন। কথাবার্তার শেষে সাবিহাকে দেখে শুনে ওর গলায় নেকলেস পরিয়ে দিলেন অয়নের মা। রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়লেন তারা। অয়ন এক মুহূর্ত থামল। মাথায় শাড়ির আঁচল টানা সাবিহাকে পর্যবেক্ষণ করে দেখল খানিকক্ষণ। মোস্তফা সাহেবের কড়া চোখের সামনে বেশিক্ষণ দেখা সম্ভব হলো না। মাথা নত করে লজ্জিত ভঙ্গিতে বেরিয়ে যেতে হয়েছে বাধ্য ছেলের মতন। তন্ময় তাদের এগিয়ে দিয়ে ফিরে এসেছে। ওরও লিভিং রুমের সোফাতে বসেছিল। এই যাত্রায় আছোয়া হয়ে আপেল খাচ্ছে। সুন্দর কাজ করা একটা কামিজ পরে আছে সে। চুলে বিনুনি গেঁথে কাঁধে ফেলে রেখেছে। তন্ময়কে দেখেই আগ্রহী গলায় প্রশ্ন করল, বিয়ের তারিখ কি ডিসাইড করা হয়েছে? দীপ্ত জ্ঞানী বয়স্ক লোকের হাবভাবে জবাবে বলল, তাড়াহুড়োতে নয়, বরঞ্চ ধীরে সুস্থে এগোনো হবে। আগামী মাসের আগে বিয়ের ডেট পড়বে না, বা হতে পারে এরও পরের মাসে। অরু চোখ তুলে চাইল। তন্ময় যেন ওই দৃষ্টি পড়তে পারে। বুঝে ফেলল দৃষ্টিতে কি লেখা। দীপ্তর কথা সত্য জাহির করতেই বলল, বিয়ে দেরি আছে। অরু হতাশাজনক দীর্ঘশ্বাস ফেলল। আওড়ালো, ভেবেছিলাম বিয়ে খেতে পারবই বুঝি। জবেদা বেগম হেসে বললেন, তা তো পারবি, এখন না হলেও পরে। নিজের বিয়েও তো খাওয়া বাকি নাকি? অরুর মুখ থেকে আপেলটা পড়ে গেল ফ্লোরে। তন্ময় খানিক স্তব্ধ হলো বলে